নমস্কার, পোস্ট এইডে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। পেহেলগাঁওয়ের হত্যাকাণ্ডের পর কেটে গিয়েছে 10টা দিন, কিন্তু এখনও অধরা জঙ্গিদের খোঁজ। কোথায় লুকিয়ে রয়েছে জঙ্গিরা? যদিও সমস্ত ডিভিশনের আর্মি অফিসাররা বা আর্মি তদন্ত কমিটিরা ইতিমধ্যেই তল্লাশি সেনা অভিযান চালাচ্ছে কাশ্মীর জুড়ে বিভিন্ন নিয়ন্ত্রণ রেখা বরাবর, কিন্তু কবে, কোথায়, কিভাবে সেই জঙ্গিদের নিকেশ করবে ভারত, তাই এখন সবথেকে বড় প্রশ্ন। কবে ভারত হানবে প্রত্যাঘাত, সেদিকেই তাকিয়ে গোটা দেশ। এদিকে আমরা জানি যে যুদ্ধের প্রস্তুতি বা সেনা মহড়া আমরা রোজই দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। আজ যেমন আমরা দেখতে পেলাম যে এক্সপ্রেসওয়ের উপর যেভাবে একে একে রাফায়েল, মিরাজ, সুখোই, জাগুয়ারের মতন যুদ্ধ বিমানগুলো তাদের মহড়া সারল। উত্তরপ্রদেশের এক্সপ্রেসওয়ে শাহজাহানপুরে আমরা দেখলাম সেই মহড়া, এবং তখন থেকেই আরও একটু মানুষের কাছে বা সাধারণ জনগণের কাছে প্রশ্ন ঘোরাফেরা করছে, তাহলে কি ফের একবার যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে ভারত? জলে, স্থলে, অন্তরিক্ষে সমস্ত ডিভিশন নিয়েই চলছে এই মহড়া। কিন্তু এই জঙ্গিরা কোথায় লুকিয়ে আছে? ইতিমধ্যে বেশ কিছু তথ্য গোয়েন্দা সংস্থার কাছে এসছে বা এনআইএর কাছে এসছে, যা স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিভাবে এই জঙ্গিরা নিয়ন্ত্রণ রেখা পার করে কাশ্মীরে ঢুকলো, তারপরে পেহেলগাঁওয়ের এই বৈশরণের মতন ভ্যালিতে এসে বেছে বেছে ধর্মীয় পরিচয় জেনে এই হত্যা লীলা চালালো, তারই খোঁজ চালানোর চেষ্টা চলছে বিভিন্ন তদন্তকারী সংস্থার তরফ থেকে। মনে করা হচ্ছে যে স্থানীয় কিছু মানুষের সাহায্য না পেলে এই পাক মদতপুষ্ট জঙ্গিরা কিছুতে এই হত্যালীলা চালাতে পারতো না। সেই কারণে বারবার বলা হচ্ছে যে কিছু ওভারগ্রাউন্ড ওয়ার্কারের সাহায্য অবশ্যই পেয়েছে, এবং তাদের মাধ্যমেই তারা হয়তো অস্ত্র পেয়েছে, তারা রেকি করতে পেয়েছে, কিভাবে কোথা থেকে ঢুকতে হবে, কিভাবে পালিয়ে যেতে হবে, সমস্ত রুটম্যাপও এই ওভারগ্রাউন্ড ওয়ার্কারের সাহায্য ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এখন দেখার যে ভারতীয় ডিফেন্স কিভাবে এই জঙ্গিদের খুঁজে বার করে, কিভাবে ভারত আরও একটা সার্জিক্যাল স্ট্রাইক করবে বা করবে, কখন করবে, কিভাবে সেই রণকৌশল সাজানো হবে, সেটাই কিন্তু এখন সবাই জানতে চাইছে। আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন আমি আলাপ করে দেব তাদের সঙ্গে। আমার সঙ্গে বাইরে থেকে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মিস্টার আর কে দাস, স্বাগত মিস্টার দাস আপনাকে। আমার সঙ্গে রয়েছেন এক্স লেফটেন্যান্ট কর্নেল কৌশিক সরকার, কৌশিকবাবু আপনাকেও স্বাগত। আমার সঙ্গে স্টুডিও রয়েছেন টিএমসির তরফ থেকে কর্মী সমর্থক রাজু ঘোষ, রাজুবাবু আপনাকেও স্বাগত। কিছুক্ষণ পরে বিজেপির মুখপাত্র তন্ময় মুখার্জি আসবেন, তন্ময়বাবুকে আমি আসতে পরে আলাপ করে দেবো। তবে শুরু করব মিস্টার দাসকে দিয়ে, যেহেতু আজকে আমরা এমন কিছু ছবি দেখেছি যেটা দেখে মনে হয়েছে যে সত্যি এই যুদ্ধবিমান যদি আজকে পাকিস্তানের ওপারে গিয়ে যুদ্ধ শুরু করে, তাহলে ভারত কিভাবে এই প্রত্যাঘাত রণকৌশল তৈরি করবে, কারণ যেহেতু পুরো ডিভিশনটা এয়ারফোর্সের। আমরা দেখেছি আজকে উত্তরপ্রদেশের এক্সপ্রেসওয়েতে যেভাবে একে একে বিমানের মহড়া আমরা দেখলাম, যেখানে রাফায়েল, মিরাজ, সুখোই 30, জাগুয়ারের মতন বিমান এবং চপাররা ওঠানামা করলো এবং মহড়া দিল। সত্যি কি ভারত কোথাও কি কোনো বার্তা দিতে চাইছে পাকিস্তানকে? না, সত্যি এটা একটা এমন মহড়া যেখান থেকে বোঝানোর চেষ্টা হচ্ছে ভারত পুরোপুরি তৈরি। কারণ আমরা কিছুদিন জানি যে কিছুদিন আগেই নৌবাহিনীর জন্য অত্যাধুনিক রাফায়েলেরও অর্ডার ভারত দিয়েছে, এবং আইএনএস বিক্রান্ত, আইএনএস সুরাত সবাই এই নৌবাহিনীরাও তৈরি। অর্থাৎ ঘুরে ফিরে এটা বলতে চাইছি যে ভারত যে কোনোভাবেই হোক একটা স্ট্রাইক করবে, সেটা কোন পথে হবে বা কোন সময় হবে, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। যদি একটু আমাদের ব্যাখ্যা করেন আজকের এই যুদ্ধ বিমানের মহড়া নিয়ে। আমি এক এক করে বলবো। প্রথম হচ্ছে আজকে যে মহড়া হলো, দেখো যুদ্ধ আজকালকার মডার্ন ওয়ারফেয়ারের মধ্যে যুদ্ধ যখন হয় তখন প্রাইমারি টার্গেট থাকে শত্রু দেশের এয়ার স্ট্রিপ, মানে এয়ারফিল্ডটাকে ধ্বংস করা, রানওয়েটাকে ধ্বংস করা। তো আমরা যেরকম চাইবো পাকিস্তানের যে কটা এয়ার স্ট্রিপ রয়েছে, যেখানে যেখানে ওদের
মিলিটারি এয়ারফিল্ড রয়েছে সেগুলোকে ধ্বংস করা, ওখানকার রানওয়ে গুলোকে নষ্ট করা পাকিস্তানও একইভাবে চাইবে। আর আমরা দেখেছি এর আগেও যে কয়েকটা যুদ্ধতে আমরা যেমন করেছি ওরাও কিন্তু পাল্টা জবাব দিয়েছে। তো আমাদের পাইলটদের একটা প্রশিক্ষণ দরকার। মহড়া আমরা করি কি যদি ফিরে আসছে, যখন নাকি ফিরে আসছে মিশনের থেকে, তখন যদি আমাদের এয়ারফিল্ড অকাজ থাকে, মানে আমাদের যদি এয়ার স্ট্রিপ ইজ নট অ্যাভেলেবল, ওখানে আমাদের অলরেডি ক্রেটার্স হয়ে রয়েছে, কেন কি এনিমি এয়ার স্ট্রাইক অলরেডি হয়ে রয়েছে, তখন আর ইন্ধন কমে থাকে, ইন্ধনটা অলমোস্ট ফিউল প্রায় কমে এসছে, তখন ইট শুড বি এবল টু ল্যান্ড ইন সিভিল। তো সিভিলে কোথায়? এরম এক জায়গা যেখানে নাকি যে এক্সপ্রেসওয়ের মতন জায়গা, অন্য কোনো জায়গা করতে পারে না। ইট হ্যাজ টু বি, কারণ কি রানওয়ে যেরকম যেই ধরনের একটা এয়ারস্ট্রিপ থাকে একদম সপাট থাকে, সিমিলার এয়ারস্ট্রিপ এর আগে আমরা দেখেছি যমুনা এক্সপ্রেসওয়েতে আমরা এরকম মহড়া করেছি, আজ আমরা গঙ্গা এক্সপ্রেসওয়েতে করেছি। তো এই মহড়ার জন্য আমাদের পাইলট থাকবে ওরিয়েন্টেড, ওদের একটা ট্রেনিং দরকার হয়। একইভাবে এটা তো হয়ে গেল ডিফেন্সিভ মেজার। অ্যাজ এন অফেন্সিভ মেজার, আমরা যদি আক্রমণ করি পাকিস্তানের উপরে কি অন্য কোনো দেশের উপরে, তখন আমাদের পাইলটসরা আমাদের আক্রমণের যে স্ট্র্যাটেজি থাকে, একটা গ্রাউন্ড ফোর্সেসের সাথে থাকে, অলসো একটা থাকে কি এয়ারবোর্ন অ্যাটাক। এয়ারবোর্ন অ্যাটাক মানে আমাদের যে যুদ্ধ জাহাজ, এছাড়া আমাদের যে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে, AN-32, C-130 হারকুলেস, এইসব প্লেনগুলো এনিমি এয়ারফিল্ডে না নেমে এনিমির যে একদম সপাট যেখানে ওদের রাস্তা আছে, পাকিস্তান ওদের অনেক জায়গায় আছে, আমরা জানি চীন তৈরি করে দিয়েছে, সেই সব জায়গায় ল্যান্ড করতে পারে অ্যাজ এন এয়ারবোর্ন অ্যাসল্ট। এই ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের মধ্যে আমাদের সেনাবাহিনীর লোক থাকে, ওরা গিয়ে ল্যান্ড করতে পারে। তো এটা অ্যাজ এ কেন কি আমাদের যে অবজেক্টিভ থাকবে অ্যাজ এন অ্যাডভান্স গিয়ে ওখানে ল্যান্ড করা। আমাদের জমি যদি আমাদের অবজেক্টিভ যদি পিওকেই থাকে, পিওকে একটা ছোট জায়গা তো না, বিরাট একটা জায়গা, ওটাকে মানে কয়েকদিনে ক্যাপচার করা যাবে না। কিন্তু আমরা যদি আগে থেকেই ওদের জায়গায় পৌঁছে যাই, ওদের ভাইটাল ইনস্টলেশনস ক্যাপচার করে দিতে পারি, ইন দ্য মিন টাইম গ্রাউন্ড অ্যাসল্টও সঙ্গে সঙ্গে স্যামিলটেনিয়াসলি যদি থাকে, তো এইসবের জন্য আমাদের একটা মহড়া প্র্যাকটিস থাকতে হয়। মানে উইদাউট প্র্যাকটিস নাথিং ক্যান সাকসিড। তো এইসব পাইলটসদের আগে থেকে প্র্যাকটিসের জন্য মানে এগুলো কতটা ভয়ানক যুদ্ধ বিমান যদি একটু ব্যাখ্যা করেন। আর আমি আমার পিসিআর পার্সনকে বলবো যে আজকে সকাল থেকে যে মহড়াগুলো হয়েছে যদি আমাদের স্ক্রিনে দেখানো যায়, আমার পিসিআর পার্সনকে বলবো সেই মহড়াগুলো ছবিগুলো দেখাতে বিমানের। একটু আপনি যদি বলেন আর কে দাস যে কতটা ভয়ঙ্কর এই মিরাজ, রাফায়েল বা সুকোই S-30 যেগুলো আমাদের বিপক্ষ দেশকে যদি আক্রমণ করে কিভাবে আঘাত হানতে পারে। একদম আমাদের কাছে যে সবচেয়ে প্রধান মেইন স্ট্রাইক এয়ারক্রাফট রয়েছে সেটা হচ্ছে রাফাল, সুখয় 30, মিরাজ 2000, জাগুয়ার্স। তো এগুলো হচ্ছে যুদ্ধ জাহাজ। এগুলো এখান থেকে ওয়েপন ডেলিভারি সিস্টেম, ওয়েপন্স আমরা গিয়ে এনিমিতে গিয়ে আমরা আক্রমণ করতে পারি এই 4-5খানা যুদ্ধ জাহাজ দিয়ে। এছাড়া আমাদের কাছে ইন্ডিজিনাসলি মেড তেজাস রয়েছে। তো আমরা এই যে যুদ্ধ জাহাজ যখন ইউজ করব, এটা কিন্তু পাকিস্তান আমাদের সামনে দাঁড়াতে পারবে না। পাকিস্তানের কাছে এই মুহূর্তে দুটো স্কোয়াড্রন অফ F-16 রয়েছে, আর সেগুলোকে ওরা পিছিয়ে জায়গায় একটা গোয়াদার ওখানে নিয়ে গেছে, গোয়াদার একটা এয়ারস্ট্রিপ যেটা বালুচিস্তানের কাছে, ওখানে নিয়ে গেছে। আর ওদের কাছে রয়ে গেছে J-17 থান্ডার, যেটা কি চাইনিজ মেড। এখনো ওটা অপারেশনালি কতটা মানে হাউ মাচ ইট ইজ এফেক্টিভ সেটা এখনো নট টেস্টেড। আমাদের যে রাফাল, এটার সবচেয়ে মেইন ইম্পর্টেন্স হচ্ছে এটা রেডিয়াস অফ অ্যাকশন অনেক বেশি। 14খানা হার্ড পয়েন্টস মানে 14খানা জায়গায় একটা প্লেনের মধ্যে ইট ক্যান ক্যারি আর্মস, মানে মিসাইল থাকবে, রকেট থাকবে, গানস থাকবে, অনেক কিছু থাকে। 14খানা। নর্মালি একটা প্লেনের মধ্যে 8খানা থেকে 10খানা থাকে, তার বেশি হতে পারে না, কিন্তু রাফালের মধ্যে এই ক্যাপাবিলিটিটা রয়েছে। এছাড়া ইট হ্যাজ এ রেডার কে মানে
বাদ দিয়ে ইট হ্যাজ রেডারকে সাপ্রেস করে ওটা এনিমি টেরিটরিতে ঢুকে পড়তে পারে। তার মানে স্টেলথ ক্যাপাবিলিটি এই প্লেনের মধ্যে রয়েছে। তো রাফাল একটা মোস্ট মডার্ন হাইলি ক্যাপেবল মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট। এছাড়া সুখয় 30 আমরা জানি রাশিয়ান মেড, ইট ফেমাস ফর কোবরা ম্যানুভার। কোবরা ম্যানুভার মানে যদি তার এদের পিছনে যদি এনিমি যুদ্ধজাহাজ লেগেও যায়, এটা কোবরা ম্যানুভার করে এটাই ফ্রম বিং হান্টেড ইট উইল বিকাম দ্য হান্টার। তো সুখয় 30 খুব সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা এয়ার টু এয়ার যে কোনো বিমান যদি কাউন্টার করতে আসে ইট ক্যান টেক ইট অন। বেশ বেশ তো মাল্টি রোল খুব সফিস্টিকেটেড রাশিয়ান মেড। মানে আমরা এটুকু বুঝতে পারলাম মিস্টার দাস যে ভারতের যে মহড়া চলছে যুদ্ধবিমানের, যে কতটা ভয়ঙ্কর এই যুদ্ধবিমান, হয়তো পাকিস্তান কিছুটা হলেও শঙ্কিত হবে বা আশঙ্কিত হবে। ইতিমধ্যেই আমরা জানি যে এই 22 তারিখের এই পহেলগাঁও হত্যাকাণ্ডের পর ভারত কূটনৈতিক একটা স্ট্রাইক অলরেডি করেছে, যেখানে সিন্ধু জলচুক্তি প্রকল্প ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, সমস্ত রকম সম্পর্ক বন্ধ করা হয়েছে। পাকিস্তানের বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে কোথাও না কোথাও পাকিস্তান যে এখন চাপের মধ্যে আছে এনে কোনো সন্দেহ নেই। এবং বিশ্ব মঞ্চে ভারত যেভাবে, আমি আরেকটা বলতে চাই, হ্যাঁ বলুন, কি এই যে অনেকরাই প্রশ্ন উঠছে কি এতদিন হয়ে গেল ভারত কেন প্রত্যাঘাত করছে না, কবে করবে? আসলে যুদ্ধ যখন লাগে না, সবচেয়ে ভাইটাল এলিমেন্ট যুদ্ধের হচ্ছে দ্য এলিমেন্ট অফ সারপ্রাইজ। কোথায়, কবে, কখন, এটা যদি আগে থেকে যদি এনিমি জানতে পারে দেন দে উইল টেক ইভেসিভ অ্যাকশন কিংবা ডিফেন্সিভ অ্যাকশন। তো আমরা কোথায়, কখন আর কবে, ইট ইজ অ্যান এলিমেন্ট অফ সারপ্রাইজ। এবং কিভাবে কিন্তু করব ঠিকই কিভাবে সেটাও এলিমেন্ট অফ সারপ্রাইজ। উইল ইট বি বাই ল্যান্ড? পাকিস্তানকে অন্তত সেইটাই আতঙ্কিত করছে যে কখন, কোথায়, কিভাবে ভারত আঘাত আনবে। রাইট মিস্টার দাস, আমি আবার আসবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল কৌশিকবাবু। আপনার অভিজ্ঞতা বিভিন্নভাবে, আপনিও নিশ্চয়ই ফিল্ডে কাজ করেছেন। এখন এই মুহূর্তে এনআইএ যে ইনভেস্টিগেশন করছে বা বিভিন্ন সেনা বা আধা সেনারা যে তল্লাশি অভিযান চলছে, বারবার যে প্রশ্নটা উঠে আসছে যে মনে করা হচ্ছে কোনো আন্ডারগ্রাউন্ড বা ওভারগ্রাউন্ড ওয়ার্কার যারা স্থানীয়, তাদের সাহায্য ছাড়া এই ধরনের জঙ্গি হামলা করা সম্ভব নয়, এবং তাদেরকে চিহ্নিত করা এবং তাদের মাধ্যমে এই জঙ্গির কাছে পৌঁছানো, এবং সেটা যদি পৌঁছাতে হয় ভারত সেটা কিভাবে, বা ভারতের ইনভেস্টিগেশন টিম কিভাবে গোটা প্রক্রিয়াটা এই মুহূর্তে করছে, যদি একটু ব্যাখ্যা করেন কৌশিকবাবু। দেখুন, এই যে কোনো টেরোরিজম অপারেশনস, যেগুলো সাকসেসফুল টেরোরিজম অপারেশন যেটা হচ্ছে কাশ্মীরে, সেখানে ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের সাপোর্ট ছাড়া তারা কিছুতেই সার্ভাইভ করতে পারবে না। কারণ তারা অ্যাক্রস দ্য বর্ডার আসছে, এসে কিছু লোক এখানে রিক্রুট করছে, আর কিছু লোক বাইরেরই মার্সেনারি হিসেবে, পাকিস্তান আর্মির রেগুলার হিসেবে তারা এখানে উগ্রপন্থীর কাজ করছে, টেররিস্টের কাজ করছে এবং লোককে টেররাইজ করে একটা সাপোর্ট নিচ্ছে। আবার কিছু লোক আছে যারা উইলিংলি সাপোর্ট করছে। তো এই দুটোর মধ্যে এরা বেছে নিয়ে এরা কি করছে, একটা আপার হ্যান্ড নিয়ে নিচ্ছে, যেখানে সিকিউরিটি ফোর্সের কাছে সেরকম ইন্টেলিজেন্স পৌঁছচ্ছে না, যে না পৌঁছাবার জন্যই এই যে গ্যাপগুলো তৈরি হয়েছে। এবং এই গ্যাপগুলো তৈরি হওয়ার কারণে আমাদের যে আজকেই বোধহয় নিউজে ছিল, প্রায় 90টা ওভারগ্রাউন্ড ওয়ার্কার্সকে ওরা কবজা করেছে, অ্যারেস্ট করেছে বা ডিটেইন করেছে। যে কারণেই হোক, কারণ মেন হচ্ছে যে এদের সাপোর্ট দেওয়াটা যতদিন না বন্ধ হচ্ছে ততদিন উগ্রপন্থী তাদের এই নেফারেস ডিজাইনটা চালিয়ে যাবে, এবং পাকিস্তান এটার বহুমূল্য একটা ফায়দা উঠাতে থাকবে। এই ফায়দাটা উঠানো দেওয়া যাবে না। সেই জন্য কি করতে হবে, আমাদের এইবার যা পরিকল্পনা, এই যে 22শে এপ্রিলের পরে যে ঘটনাগুলো ঘটলো একটার পর একটা, যে আমাদের এবারে পাকিস্তান যে একটা টেররিস্ট ফ্যাক্টরি হয়ে দাঁড়িয়েছে সেটার মেরুদণ্ডটা ভেঙে দিতে হবে। বেসিক্যালি দ্য পাকিস্তান মিলিটারি, দ্য আইএসআই যারা এদেরকে সাপোর্ট করছে তাদেরকে কিছুতেই বাড়তে দেওয়া যাবে না। এবং আমাদের যদি অ্যাকচুয়ালি টেররিজমের হাত থেকে বেরোতে হয়, অ্যাপার্ট ফ্রম যতই সোশ্যাল অ্যাক্টিভিটি আমরা করি না করি ভ্যালিতে, আমাদেরকে পাকিস্তানের এই মদতটা
বন্ধ করতে হবে উইথ ইমিডিয়েট এফেক্ট। হ্যাঁ, আরও একটা জিনিস জানতে চাইব কৌশিক বাবু, যেটা হচ্ছে যে ভারত এখন যে প্রত্যাঘাতের প্রস্তুতি চলছে, আমরা জানি যে বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠক, নিরাপত্তা উপদেষ্টারা রয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী রয়েছে এবং সমস্ত ডিভিশনের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো মনে হয় যে আমরা যে প্রত্যাঘাতের বিষয় বারবার বলছি, যেটা কিছুটা হলেও মিস্টার দাস ব্যাখ্যা করলো, যেটা এটা সারপ্রাইজিং বিষয়, যেটা এমন বিষয় নয় যে আজকে বলে দেবে কালকে হামলা হবে। তো এই যে রণকৌশল বা স্ট্র্যাটেজিটা যদি একটু ব্যাখ্যা করেন যে কীভাবে ভারত প্রত্যাঘাত যদি করলে নিয়ন্ত্রণ রেখা বরাবর কোন দিক থেকে আক্রমণ সানাতে পারে এবং কোন ডিভিশন দিয়ে প্রথম আক্রমণটা হবে, যেখানে পাকিস্তান হতচকিত হয়ে যাবে যে ভাবছে কীভাবে ভারত আক্রমণ করবে। দেখুন, এই পুরো জিনিসটাই কিন্তু একটা মাল্টি ডাইমেনশনাল রোল প্লে করবে এবং এবারে কিন্তু এটা ডাইনামিক রেসপন্স সিস্টেমে চলবে। আগে কি হয়েছে যে আমি সার্জিক্যাল স্ট্রাইক করেছি, ওদের বালাকোট করেছি, এগুলো নাও হতে পারে। তো এবারে কি হবে ডাইনামিক রেসপন্স, সেটা কিন্তু যে মিলিটারি প্ল্যানার্স আর যারা ন্যাশনাল প্ল্যানার্স তারাই কিন্তু অ্যাকচুয়ালি তাদের মাথায় এটা চলবে যে আমরা এইভাবে এগোবো আর আমরা এইভাবে স্ট্রাইক করবো। আফটার অল ইউ হ্যাভ টু ডিফাইন দ্য পলিটিক্যাল এম। পলিটিক্যাল এমটা কি? আমি কি পাকিস্তানকে শেষ করে দিতে চাই? আমি কি পাকিস্তানকে ডিনিউক্লিয়ারাইজেশন করে দিতে চাই? আমি কি পাকিস্তানের লঞ্চ প্যাডগুলো শেষ করে দিতে চাই? পাকিস্তানের মিলিটারির ব্যাকবোন ভেঙে দিতে চাই? সেটা ডিপেন্ড করছে ন্যাশনাল এম এর উপরে। তার বেসিসেই কিন্তু এই প্ল্যানটা হবে এবং এই প্ল্যান প্রিপারেশন করতে একটু সময় লাগে। তো নিজাক রিয়াকশনে ইন্ডিয়া কোনো কাজ করবে না এবং করেও না। নিজাক রিয়াকশনে কাজ করে হচ্ছে পাকিস্তান এবং তারাই নিজাক রিয়াকশনে কাজ করে আমাদের এগেনস্টে এতদিন ধরে উগ্রবাদীর হানা বা আমাদেরকে উইক করে দেওয়ার চেষ্টা, ব্লিড বাই 1000 কাটস, ওদের যে ফিলোসফি ওইটাই করে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু এটা হতে দেওয়া যাবে না যেভাবে যে আমরা এবারে ঠিক করে রেখেছি অ্যাটাক তো হবেই। দ্যাট ইজ ম্যান্ডেটরি। সময়ের অপেক্ষা খবরের অপেক্ষা এবং কোন সময় দ্য সারপ্রাইজ এলিমেন্ট, যেটা গ্রুপ ক্যাপ্টেন দাস বলছিলেন, যে সারপ্রাইজ এলিমেন্ট ইজ অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স এই ক্ষেত্রে। বেশ 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 আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন বিজেপির মুখপাত্র ডক্টর তন্ময় মুখার্জি। তন্ময়দা, আপনাকে স্বাগত। আমি আপনার নাম আগেই বলে দিয়েছিলাম যে আপনি যে কোনো মুহূর্তে ঢুকবেন। তন্ময়দা, অবভিয়াসলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে দুবার খুব স্পষ্টভাবে পরিষ্কারভাবে বলেছেন যে বা যারা এই ভারতে জঙ্গি হামলা করেছেন তাদেরকে চিহ্নিত করে খুঁজে খুঁজে তাদের মারা হবে এবং যে বা যারা যে দেশ তাদেরকে সাহায্য করছে তাদেরকেও ভারত ছাড়বে না। অর্থাৎ এরকম একটা বক্তব্য প্রধানমন্ত্রীর থেকে আসার পর গোটা দেশ প্রত্যাশা যে কবে ভারত প্রত্যাঘাত করবে এবং কিভাবে করবে। এবং তারপর আমরা দেখেছি অনেকগুলো উচ্চ পর্যায়ের নিরাপত্তা নিয়ে বৈঠকও হয়ে গেছে, সমস্ত সেনাপ্রধানদের পূর্ণ স্বাধীনতা দিয়েছে এবং আজকেও আমরা দেখলাম বিভিন্ন যুদ্ধ বিমানের মহড়া, এদিকে জলপথে, আকাশপথে, সব পথে, জলস্থল এবং আকাশ সব পথেই সেনারা রীতিমতন মহড়া দেওয়া শুরু করেছেন এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর একটা লড়াই তো চলছেই। কিন্তু সবথেকে বড় প্রশ্ন যে বিরোধী দলের তরফ থেকেও বারবার যেটা করা হচ্ছে এখনও পর্যন্ত, অবভিয়াসলি সর্বদল বৈঠকে সব দলই বলেছেন প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তে পাশে আছেন, কিন্তু সমালোচনা করতে কেউ ছাড়ছে না যে কেন এত সময় লাগছে, কেন ভারত চুপচাপ বসে আছে, কেন ভারত পিওকে দখল করছে না। এই যে সমালোচনা, এটাও তো কোথাও না কোথাও একটা বিষয়। প্লাস আরেকটা হচ্ছে যে ইন্টেলিজেন্স ফেলিওর, এই প্রশ্নটাও কিন্তু বারবার আসে। তন্ময়দা, দেখুন, ঘটনাটা ঘটেছিল 22শে এপ্রিল। তার 24 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী বেশ কিছু স্টেপ নিয়েছিল, এই যে সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করা বা এই সমস্ত যে স্টেপ নিয়েছিল, তাতেই পাকিস্তান হয়ে গেছিল প্যানিকিস্তান। এবার পাকিস্তানে আপনি জানবেন তখন হচ্ছে সমস্ত সব পা কাঁপছে আর কারোর ঘুম হচ্ছে না। ওখানকার প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে আমরা এই 30 বছর ধরে নোংরা কাজ করে আসছি। আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন যে না, আমরা কখনো এই টেরোরিজমে কোনো সাপোর্ট করিনি। তো এইসব থেকে আপনি বুঝতে পারছেন যে সেখানে একটা প্যানিক চলছে। এবং এই দুদিন আগে বোধহয় পাকিস্তানের ওখানে রাত্রি 2টোর সময় প্রেস কনফারেন্স হচ্ছে, ভাবতে পারেন তাহলে কতটা প্যানিক সৃষ্টি না হলে একটা দেশকে রাত্রি 2টোর সময় জানাতে হয় যে যে কোনো সময় ভারত আঘাত করতে পারে। তো এগুলো কেন হলো? কারণ প্রধানমন্ত্রী 7 দিনের মধ্যে বলে দিয়েছেন আর্মির 3 প্রধানকে এবং আর্মিকে সাথে মিটিং করে যে এটা হচ্ছে পুরো আর্মির ওপরে উনি ছেড়ে দিচ্ছেন, তারা ঠিক করবেন কবে হবে, কোথায় হবে, কিভাবে হবে, সেগুলো সব তারা ঠিক করবেন। আজকে মনে রাখবেন যে 26/11 হওয়ার পরে
বিভিন্ন সময়ে আর্মির যারা হচ্ছে উচ্চ আধিকারিক তারা হচ্ছে অবসর নেওয়ার পরে এই কথাটা বলেছিলেন যে 26/11 হওয়ার পরে আমরা প্রস্তুত ছিলাম পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্যে, কিন্তু সেই সময়ে সরকারের কাছ থেকে সেই নির্দেশটা আসেনি বলে আজকে আমরা যোগ্য জবাব দিতে পারিনি। সেই সময় যদি যোগ্য জবাব দিতে পারতাম তাহলে হয়তো উড়ি পুলওয়ামা আমরা আটকাতে পারতাম। আজকে পাকিস্তান জানে যে উড়ির পরে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, পুলওয়ামার পরে যে বারাকা স্ট্রাইক হয়েছিল, সেই সময়ে যে দল ক্ষমতায় ছিল, যে প্রধানমন্ত্রী ক্ষমতায় ছিলেন, আজকেও সেই প্রধানমন্ত্রী সেই দল ক্ষমতায় রয়েছে। সেই জন্যে তাদের রাতের ঘুম চলে গেছে। তারা জানেন যে এটা হচ্ছে নতুন ভারত, এখানে ওইটা বলে হবে না যে এটা হয়েছে ঠিক আছে ওটা মিটমাট করে নাও, বা হচ্ছে আমাদের নিউক্লিয়ার উইপেন আছে আমরাও দেখে নেব। ওই সমস্ত নিউক্লিয়ার উইপেনের বগি ভারত অনেক শুনেছে, তাতে ওই পুলওয়ামার পরে বালাকোট স্ট্রাইক আটকায়নি। আপনি বলছেন যে মানে ভারত তৈরি, নতুন ভারত তৈরি, যে জাতীয়তাবাদী সরকার যেটা বারবার বলে আসছে যে ভারতের আমি একটা কথা বলি সুপ্রিয়, ভারতের সার্বভৌমত্বে কোনো আঘাত মেনে না, আমি একটা পয়েন্ট বলিনি। এই যে দেরির কথা বলা হচ্ছে, এখানে যারা আছেন এক্সপার্ট আর্মির তারা তো বলছেনই। আপনি এটাও মনে রাখবেন পুলওয়ামার পরে যখন স্ট্রাইক হয়েছিল বালাকোটে সেটা হচ্ছে 12 দিন পরে। আজকে উড়ির পরে যে কয়েক কিলোমিটার ঢুকে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল সেটাও 10 দিন পরে। ঠিক। আর হচ্ছে আপনি মনে রাখবেন 9/11 হওয়ার পরে আমেরিকা অ্যাটাক করেছিল আফগানিস্তানকে প্রায় 1 মাস পরে। সুতরাং ভারত এমন কোনো কাজ করবে না যে একটা হারি করতে গিয়ে নিজেদের হচ্ছে ক্ষতি করবে। সুতরাং সব দিক থেকে প্রিপারেশন নিয়ে করবে। বিরোধীর কথা বলতে পারে কারণ ওদের আর কোনো কাজ নেই। ওরা হচ্ছে প্রশ্ন করতে পারে যে পুলওয়ামা তো হয়নি, কেন পুলওয়ামাতে হচ্ছে আমাদের প্রমাণ কোথায়? আজকে হচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে বালাকোট স্ট্রাইক হয়েছে, ঠিক না? নিজেই বলছেন। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে প্রমাণ কোথায়, প্রমাণ দেখেনি তো। ঠিক। তো এই বিরোধীদের নিয়ে আপনি আলোচনা না করাই ভালো। বেশ, আমি এই প্রশ্নের উত্তর রাজুবাবুর কাছ থেকে নেব। তারা এটা বলি যে ভারত কিন্তু বিশ্ব মঞ্চে ধীরে ধীরে এমন একটা জায়গা তৈরি করে নিয়েছে, সেখানে আমেরিকা, রাশিয়া, ইসরায়েল, ফ্রান্স, ইভেন চীন নিজেদেরকে কিন্তু আস্তে আস্তে সরিয়ে নিচ্ছে পাকিস্তান থেকে। সবাই কিন্তু সাপোর্ট করছে। ফলে বিশ্বমঞ্চেও যে পাকিস্তান এমন একটা জায়গায় কোণঠাসা হয়ে পড়েছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি যে সিন্ধু জলচুক্তি, সেটাও যে একটা ওয়াটার স্ট্রাইক, সেটাও কিন্তু বিপর্যস্ত পাকিস্তান। এবং তারপরে সমালোচনা তো থাকবেই, আমাদের দেশের রাজনীতির দেশ। রাজুবাবু বলবেন, রাজুবাবু এই যে কথাটা বলছেন যে বারবার শুধু সমালোচনা করলেই তো হয় না, দেশের সার্বভৌমত্ব যখন আঘাত লাগে তখন সরকারের পাশে সবাইকে থাকতে হয়। আপনারা থাকলেও সমালোচনা করতে কিন্তু আপনারা ছাড়ছেন না। রাজুবাবু, প্রত্যেকবার ইন্টারন্যাশনাল ইস্যুগুলোতে প্রত্যেকটা রাজ্য সরকার সে যে পক্ষই হোক না কেন তারা কেন্দ্র সরকারের পাশে আছে। বাংলাদেশ ইস্যুতেও এই রাজ্য মুখ্যমন্ত্রী সমর্থন করেছিলেন এবং পাশে ছিলেন, এবং এই এখন কাশ্মীর ইস্যুতেও রয়েছেন। তো বিষয়টা হচ্ছে যে এখন আমরা দেখছি যে বড় বড় সব জাহাজ নিয়ে এখানে বিভিন্ন নিজের এলাকায় যে ব্লাস্টগুলো করছে, আমাদের তো আশা ছিল যে এত ঘটনা ঘটার পরে 22 এপ্রিল ঘটানোর পরে এই গোলাগুলিগুলো পাকিস্তানের উপরে চলবে, কিন্তু পাকিস্তানের উপরে একটা অ্যাটাক হলো না। এখন কোথায় একটা করছে নিজেদের এলাকায়, বাংলায় বলছি, বাংলায় এরা এসে বসে যে কথাগুলো বলছে সেগুলো একটু ভেবে ভাবা উচিত। যে ঘটনাটা ঘটেছে, এত বড় বড় মিসাইল দেখাচ্ছে, জাগুয়ার দেখাচ্ছে, রাফায়েল দেখাচ্ছে, 22 এপ্রিল এই রাফায়েলগুলো জাগুয়ারগুলো কোথায় ছিল, কেন আটকাতে পারলো না? সব থেকে বড় প্রশ্ন এটা। আজকে আমাকে ফাঁকা মাঠে ফাঁকা জলে এই সমস্ত শক্তি প্রদর্শন করে লাভটা কি হবে? বাজার গরম হবে, এর জন্য সেন্টিমেন্ট পাবে। এই বাজার গরম করে সেন্টিমেন্ট পাওয়ার জন্যই কি এই রাফায়েল করা হচ্ছে, জাগুয়ার করা হচ্ছে? আমাদের এত বন্দুক, এত নামি এত সমস্ত দেখে লাভটা কি? যদি আমার দেশের কোনো নাগরিক যদি সুরক্ষিত না থাকে, যদি ইন্টেলিজেন্স ব্যুরো যদি ঠিকমতো কাজ না করে, কিভাবে ঢুকে 22 এপ্রিল এতগুলো আপনার সামনে করিনি, আপনার সামনে করে টেলার হবে, এই টেলার করেই আপনাদের কেটে যাবে। এগুলো দেখতে হবে তো, আমাকে দেশকে বিশ্বাস করতে বলছি, একটু বলতে দিন। দেশকে সবাই দেশ আপনাদের দেশ মানুষের দেশ, গণতান্ত্রিক দেশ, বিশ্বাস করেননি ভারতের নাগরিকের দেশ, আপনাদের নয়। আপনার সময় বলবেন না। আমি বলছি যে অমিত শাহ বলছেন চুন চুনকে हम सबको निकालेंगे सबको मारेंगे, তা চুন চুনকে সবাইকে মারবে, কিন্তু 22 এপ্রিল কেন চুন চুন
নির্যাতন করে থাকে গুজরাট। আমার একটা প্রশ্ন, আজকে আমার একটা বাংলার ছেলে অমিত শাহ এত কথা বলছে, বাংলার একজন জওয়ান, একজন বিএসএফ এর ছেলে, সেই ছেলেটা এখনো পর্যন্ত পাকিস্তানে আটক আছে, তাকে নিয়ে কেন বিবৃতি দিচ্ছে? কেন তাকে এখনো পর্যন্ত তার কোনো বিবৃতি নাই? অমিত শাহ কেন বললো না? অতএব বাংলার ছেলে আটক আছে, পাকিস্তানের কাছে কোনো স্ট্যাটাস রিপোর্ট নেই, কোথায় গেল? এটা নিয়ে কেন বলছে না? কেন উত্তর নেই তার কাছে? কেউ বলছে না, কেন অমিত শাহ বললো না? চুনচুনকে মারেঙ্গে, আগে বাংলার ছেলেকে ফেরত আনো, আগে বাংলার ছেলেকে ফেরত আনো। একটা পাকিস্তানে এখন আটকে রয়েছে, কি অবস্থায় রয়েছে কেউ জানে না, তার পরিবারকে বলুক, মানুষকে বলুক। বেশ আমার একটা বিজ্ঞাপন বিরতি দিতে হবে, আমাকে মিস্টার দাসকেও ছাড়তে হবে। অবভিয়াসলি পূর্ণম শাহ এখনো আমাদের একজন সেনা জওয়ান, এখনো পাকিস্তানের সেনার কাছে আটকে আছে। অবভিয়াসলি এটা তো মুখে মুখে হবে না, ওদের পরিবার চাইলেই হবে না। এটা দুই দেশের সামরিক প্রধানরা কথা বলার পর, সরকাররা কথা বলার পর, বাইরে কথা বলার পর ছাড়া হবে। এবং এখন যা পরিস্থিতি, পেশেন্স না রাখলে কিন্তু এটা হবে না। পেশেন্স রাখতে হবে, দেবে আমার মনে হয় দেবে। একটু ভরসা রাখতে হবে, একটু বিশ্বাস রাখতে হবে। আমি মিস্টার দাসের কাছে যাবো, মিস্টার দাসের কাছে যাবো। মিস্টার দাসের কাছে যাবো। মিস্টার দাস, আপনাকে আপনার কাছে শেষ প্রশ্ন, আপনি যেহেতু আমাদের সঙ্গে আর থাকবেন না, এই যে পরিস্থিতি বর্তমানে যেটা হচ্ছে, আপনিও এটা বললেন যে সারপ্রাইজ কখন কিভাবে প্রত্যাঘাত হবে। তবে এটুকু বলতে পারি যে ভারতের যেহেতু সেকুলার একটা দেশ এবং বারবার যে বিষয় নিয়ে আলোচনা হয়, রাজনীতি থাকবে, রাজনীতি ছাড়া ভারতবর্ষে কিছু হয় না। কিন্তু এই যে ধর্মীয় পরিচয় জেনে যে জঙ্গিরা আক্রমণ করলো, এটাও কোথাও কি মনে হয় যে ভারতে বর্তমান যে সরকার, বর্তমান যে প্রধানমন্ত্রী যে ভাবনা চিন্তায় দেশ চালান, এবং সে কারণ থেকে মুসলিম সংগঠন, মুসলিম জঙ্গি সংগঠন বারবার, যেটা লস্কর তৈবা বলুন, জৈশে মোহাম্মদ বলুন, বা যে কোনো জঙ্গি সংগঠন না, তাদের কোথাও একটা বার্তা দেওয়ার চেষ্টা ভারতবর্ষে যে আমরাও এই বর্তমান পরিস্থিতিতে ভারতের উপর চাপ তৈরি করব। কোথাও না হলে এই ধরনের ধর্মীয় পরিচয় জেনে খুন করার তো কোনো মানে হয় না, বা জঙ্গি হামলা করার তো কোনো মানে হয় না। যদি ছোট্ট করে ব্রিফ করেন বিষয়টা। হ্যাঁ, দেখো, কয়েক বছর ধরে, লাস্ট দু তিন বছর ধরে কাশ্মীর প্রবলেমটা কিন্তু অনেকটাই মিটে গেছিল। কাশ্মীরে অনেকটাই শান্তি ফিরে এসেছিল, হাজারে হাজারে লক্ষ লক্ষ টুরিস্টরা ওখানে যেত। কিন্তু পাকিস্তানে সেই শান্তিটা ছিল না। আমরা দেখেছি বালুচিস্তানে কি হয়েছিল, ট্রেন হাইজ্যাক হয়ে গেছিল। পাকিস্তান নিজের ওন সার্ভাইভেলের জন্য দে নিড অ্যান এনিমি, নিজের ওন সার্ভাইভাল। এমনকি পাকিস্তান আমাদের থেকে বেশি ওদের মধ্যে বিভাজন রয়েছে। টু ক্রিয়েট, এই যে ভারতকে ওরা বেছে নিয়েছে অ্যাজ এন আইডেন্টিটি, যেখানে ভারতকে অ্যাজ এ কমন এনিমি। কিন্তু ভারতের কি কোনো একটা উদ্দেশ্য তো থাকতে হবে, কি ব্যাপার নিয়ে ওরা ভারতের বিরোধিতা করবে। কাশ্মীর ইজ পার্ট অফ পাকিস্তান, কাশ্মীর এর লোকেরা ওখানে প্রবলেমে রয়েছে। আর কাশ্মীরটাকে ওরা গত 70 বছর ধরে দে হ্যাভ কন্টিনিউড ইট। তো কাশ্মীরকে ওরা দেখছে শান্তি চলে এসছে, তো আবার করে একটা নতুন করে একটা বিভাজন করে ওখানে একটা পোলারাইজ একটা ইয়ে করে এই যে, বাট ওরা কিন্তু চিন্তা করতে পারেনি কি ভারত এটার কিভাবে জবাব দিবে। এন্ড যে ওরা যে চেষ্টা করেছে তার জবাব ওরা পাকিস্তান পাবে। যারা নাকি এই রয়েছে, যারা নাকি জঙ্গিরা রয়েছে, ওরা যেখানেই থাকুক, ভারতেই থাকুক কি পাকিস্তানেই থাকুক কি পৃথিবীর যে কোনো পাতালেও থাকুক, আমরা বেছে নেব, ওদের বের করে নেব, আর ওদের একদম উচিত শিক্ষা দেব। বেশ বেশ, অনেক ধন্যবাদ মিস্টার দাস। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব, আমরা ফিরবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আমরা আজকের এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে কাশ্মীরের পেহেলগাঁওয়ের এই জঙ্গি হামলার পর 10 দিন কেটে গেলেও এখনও জঙ্গিরা অধরা। চেষ্টা চলছে যে করে হোক, এই জঙ্গিদের খোঁজ চলছে, তল্লাশি চলছে, সেনা মহড়া চলছে জলে স্থলে আকাশপথে। এবং সরকারের তরফ থেকে বারবার যে কথা বলা হচ্ছে যে ভারত কাউকেই ছেড়ে কথা বলবে না এবং এই জঙ্গিদের নিকেশ করেই ছাড়বে। আমরা এই প্রশ্ন নিয়ে যাব কৌশিক বাবুর কাছে। কৌশিক বাবু, এর আগে যে ভারত পাকিস্তান যে যুদ্ধের যে স্মৃতি যদি একটু ফিরিয়ে আনি, যে 4বার পাকিস্তানের সঙ্গে ভারত যুদ্ধ করতে গিয়েছে বা পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ করেছে, কিন্তু প্রত্যেকবারই পরাস্ত হয়েছে। এবং 65 বা পরবর্তীকালে 71, আগেরগুলো আমি ছেড়ে দিলাম, সেখানেও ভারত মুহূর্তর জবাব দিয়েছে। এবারও পাকিস্তান, আমরা যেটুকু জানি, যত সময় এগিয়েছে ভারত
রণসজ্জায় বলুন, সমরাস্ত্রে বলুন, আর্টারিতে বলুন, যতটা এগিয়েছে পাকিস্তান কিন্তু ঠিক ততটাই পিছিয়েছে। এবং সে দেশের ইকোনমিক হাল আমরা জানি, সে দেশের আভ্যন্তরীণ রাজনীতির অবস্থা জানি। সেখানে সেনারাই এখন দেশ চালায়, তারপরে ISI রয়েছে, তারপরে সেই সঙ্গে তাদের নিচের লেভেলে রয়েছে এই জঙ্গি সংগঠনগুলো, যাদের মাধ্যমে তারা এই জঙ্গি তৈরি করে আর ভারতে পাঠায় এবং নাশকতামূলক কাজগুলো করে যায়। কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে ভারত থেকে যে এত বড় রিটালিয়েট ভারত করতে পারে বা এই জবাব দিতে পারে, যেটা কিছুটা মিস্টার দাসও বলার চেষ্টা করলো, তা হয়তো তারা অনুমান করেনি। বর্তমান পরিস্থিতিতে ভারতকে কতটা ভয় পাচ্ছে পাকিস্তান, এবং আন্তর্জাতিক স্তরে তো ওরা একটা চাপের মধ্যে আছেই। যদি যুদ্ধ ভাব তৈরি হয়েছে, যদি যুদ্ধ হয় আক্ষরিক অর্থে, ভারত কতটা স্টেপ এগিয়ে আছে পাকিস্তানের থেকে, যদি একটুখানি ব্যাখ্যা করেন। পাকিস্তান এখন একটা প্যানিক স্টেটে আছে। সেই প্যানিক স্টেটটার কারণ অনেক। আমরা যে স্টেপ নিয়েছি 10 দিনের মধ্যে, প্লাস ও এক্সপেক্ট করেনি যে আর্মি এত বড়ভাবে, আর্ম ফোর্সেস, মানে আর্মি বলতে আমি বোঝাই যে আর্ম ফোর্সেস এত বড়ভাবে একটা মোবিলাইজেশন করে ফেলবে এবং চারিদিক দিয়ে মহড়া শুরু হয়ে যাবে। নেভি মহড়া শুরু করে দিয়েছে, এয়ারফোর্স মহড়া করছে, আর্মিও মহড়া করছে। আর্মি ধরপাকড় করছে টেররিস্টদের, কম্বিং অপারেশন শুরু হয়ে গেছে আপনার কাশ্মীর। এখন কয়েকটা জিনিস, পাকিস্তানের ইকোনমিক কন্ডিশন এত খারাপ যে 3 দিনের লড়াই ও লড়তে পারবে কিনা সেটা সন্দেহ আছে। ওদের পুরনো চিফ বাজওয়া নিজেই বলেছিলেন যে ওদের কাছে ট্যাঙ্ক চালাবার তেল নেই। তো এইগুলো মাথায় রেখে আমাদেরকে এটা তো বুঝতে হবে যে পাকিস্তানের যে ভিতরে অবস্থা, বালুচিস্তান বলুন, গিলগিট বলুন, পুখতানওয়া বলুন, আর আপনার পিওকে কত শান্তিপ্রিয় সেটাও একটা প্রশ্ন আছে। সবকিছু তো ওদের হাতের বাইরে চলে যাচ্ছে, ওদের সময় যাচ্ছে। হ্যাঁ, সবকিছু ওদের হাতের বাইরে চলে যাচ্ছে। এবারে পিওকে থেকে বলুন বা বালুচিস্তান বলুন বা পাখতুন বলুন, সব জায়গায় ওদের এমন পরিস্থিতি যে ওদের দেশের মধ্যেই এদেরকে এখন ওদের সঙ্গেই ওদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এদের হয়তো পাঁচটা ডিফারেন্ট স্টেটে ডিভাইড হয়ে যাবে যদি লড়াই লাগে, তখন পাকিস্তানের কোথাও যাওয়ার থাকবে না। অলরেডি আমরা চারিদিকে সোশ্যাল মিডিয়াতে দেখছি তারা তাদের ফ্যামিলি পাঠিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায়, নিউ জার্সি, কেউ লন্ডন, কেউ ক্যালিফোর্নিয়া, কোথায় পাঠিয়ে দিয়েছে। তাদের সিনিয়র অফিসাররা রিজাইন করছে, তাদের সোলজাররা রিজাইন করছে। এগুলো কিন্তু সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার হতে পারে, আমি সেটা মানা করছি না, কিন্তু কিছুটা তো সত্যি, কিছুটা তো হচ্ছে যে এবারে ইন্ডিয়া যে স্টান্সটা নিয়েছে সেই স্টান্সটাকে ওরা বড়ভাবে ভয় পাচ্ছে এবং সেই ভয় থেকে প্যানিক করেছে। এবং প্যানিক থেকে পাকিস্তান কিন্তু নিজের রিয়াকশনে সবসময় একটা ভুল করে থাকে এবং এইবারও একটা বড় ভুল করতে চলেছে আমার মতামত। বেশ বেশ তন্ময়, আরো একটা জিনিস জানতে চাইবো। তন্ময়, আপনি যেটা বারবার বলছেন যে এখানে এই যে বেছে বেছে ধর্মীয় পরিচয় জেনে যাদেরকে মারা হয়েছে, এই 26টি প্রাণের মধ্যে 25টি মানুষ ছিলেন হিন্দু এবং একটি স্থানীয় টাট্টুওয়ালা, তারও বাঁচাতে গিয়ে, সে পর্যটকদের বাঁচাতে গিয়ে মারা হয়েছে। বিরোধীদের অভিযোগ বারবার এই যে হিন্দু নিধন বলে বারবার একটা ধর্মীয় মেরুকরণ আপনারা চেষ্টা করছেন, এটা হাওয়া তুলছেন, মানুষের সেন্টিমেন্ট নেওয়া। এটা কিভাবে দেখছেন? বিরোধীরা কেন বারবার এটা বলছে? কারণ বারবার আপনারা হিন্দুত্বকে নিয়ে বারবার গোটা দেশ জুড়ে আপনারা এটা বলে থাকেন যে হিন্দু সনাতনী হিন্দুদের পাশে আমরা আছি, কিন্তু আজ এই হত্যাকাণ্ড থেকে কেন এত ডিফাইন করা হচ্ছে হিন্দু নিধন বলে? সে তো সাধারণ নাগরিক, ভারতীয় নাগরিক বললেও তো হতো। তন্ময়দা, দেখুন, আমাদের দেশে অনেক রাজনৈতিক দল আছে যাদের কাছে হিন্দু শব্দটা উচ্চারণ করা একটা অ্যালার্জিক রিয়াকশন হয়, তাদের গা হাত পা চুলকোতে আরম্ভ করে, হিন্দু কথাটা বলতে পারে না তারা, তো তারাই এই কথাগুলো বলে। আপনি দেখুন, প্রথম থেকে এই টেররিস্টরা বলছে যে হিন্দু মুসলিম আলাদা হয়ে যাও প্রথমে, তারপরে কালমা পড়তে বলা হচ্ছে, কালমা পড়তে পারলেও তার ইভিন প্যান্ট নামিয়ে চেক করে গুলি করা হচ্ছে। এখানে আমি আপনাকে বলবো যে আমরা বারবার বলি যে সন্ত্রাসবাদীর কোনো ধর্ম হয় না, কিন্তু এখন ধর্মটাই পরিচয় হয়ে গেল। ধর্মটা তো সবাই প্রথম থেকে আমরা বলে আসছি যে আপনি যাদের কথা বলছেন তারা তুষ্টিকরণের রাজনীতি করে, তারা মনে করে যে না আমরা যদি সত্যি কথাটা বলি তাহলে আমাদের ভোট কমে যাবে, এই কথাটা মনে করে। আজকে দেখুন, এই যে 25 জন মারা গিয়েছেন, 26 জন, একজন ওখানকার হচ্ছে লোকাল একজন ব্যক্তি মারা গিয়েছেন, তিনি মুসলিম ছিলেন। আর যে 25 জন মারা গিয়েছেন তার মধ্যে 20 জনের ক্ষেত্রে দেখা গেছে তাদের নিম্নাঙ্গে প্যান্ট নামানো। তার মানে কি হলো? তার মানে হচ্ছে এটা হচ্ছে হিন্দু দেখে মারা হয়েছে। তো আমি প্রতিটা হচ্ছে মানুষ,
কিন্তু মানুষের মধ্যে আবার পরিচয় আছে, কেউ আছে হিন্দু, কেউ আছে মুসলিম, কেউ আছে খ্রিস্টান। তাহলে আমার হিন্দু কথাটা বলতে অসুবিধা কোথায়? কেন হচ্ছে আমার ভোট ব্যাংক রেগে যাবে, আমাকে ভোট পেতে না পারি? এইটা চলে আসছে স্বাধীনতার পর থেকে। আপনি যদি হিন্দু কথা বলেন আপনি কমিউনাল, আপনি যদি বলেন না মুসলিমরা মারা গিয়েছে খুব খারাপ কাজ হয়েছে তাহলে আপনি সেকুলার। তো এইটা আমাদেরকে ছোটবেলা থেকে বোঝানো হয়েছে। আজকে সবাই মানুষ জেগে উঠছে, আর এই ধরনের পার্টিগুলো এখন এদেরকে মানুষ, ভারতবর্ষের মানুষ বর্জন করছে। এই জন্য এদের এখন চিন্তা যে এরপরে ভবিষ্যতে কি হবে না হবে। এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের পরে তারা এই কথাটা বলতে পারে না। আজকে যে হিন্দুদের ধরে মারা হয়েছে, বেশ আর আমি আর একটা কথা বলে দিই, রাজু একটা কথা তুমি বলবে। এই যে তৃণমূলের একটা কি জানেন, আজকে যে এই তৃণমূলের যিনি বলছেন তিনি কি বলছেন যে এই সমস্ত ফাঁকা জিনিস দেখে কি হবে, এই সমস্ত উঠছে রাফাল, এই সমস্ত দেখে লাভ নেই। আরে এটা তো আর্মি করছেন, প্রধানমন্ত্রী তো আর্মিকে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন, আর্মি ঠিক করবেন। তাহলে আবার সেই দেখুন সেই সেনাবাহিনীর কম্পিটেন্স নিয়ে প্রশ্ন করছে ওরা। ঠিক ঠিক আজকে নাম করেছিল বালাকোটে। না, আমি বলছি যে এই যে হিন্দু মুসলমানের যে গল্পটা ফাঁদা হয়েছে, এখানে জঙ্গিরা মেরেছে সেটা বলতে ওনাদের অসুবিধা, ফাঁদা হয়েছে, ফাঁদা হয়েছে, হিন্দুরা হিন্দু মুসলমান ভারতীয়কে মেরেছে এটা বলতে বলছে ফাঁদা হয়েছে। রাজু একটা কথা বলি, আমি তো কাকে দোষণ করছো? যারা ভিকটিম তারা বলেছে যে এখানে ধর্মীয় পরিচয় জেনে মারা হয়েছে, আর মুসলিমরা বলছে হ্যাঁ হিন্দুদের মারা হয়েছে, মুসলিমরা বলছে হিন্দুদের মারা হয়েছে, আর তৃণমূলের যিনি বলছেন তিনি বলছেন যে ফাঁদা হয়েছে। আরে আপনি আপনার কথা বলছেন, বাংলার একজন ভাই মারা গেছে, তার মিসেসকে যখন ফোন করা হয় তিনি বললেন যে কিভাবে মারা গেল, বললো কোনো হিন্দু মুসলমান দেখেনি, এসে গুলি করে মেরে দিয়ে চলে গেল। পরবর্তীকালে বিজেপির লোক যখন একজনকে মহিলাকে ফোন করলো, আমার কাছে সেই রেকর্ডিং আছে। আপনি বলছেন বিতান অধিকারী স্ত্রীর কথা বলছেন, তাই তো? বিতান অধিকারী স্ত্রীকে প্রথম যখন জিজ্ঞেস করা হয়েছিল কোন একটা মিডিয়া থেকে, না 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 আমার সেই ভিডিওগুলো আছে, না না বলছি ন্যাশনাল সমস্ত সংবাদ বলছি আপনাকে, সেটাও বলছি সমস্ত সংবাদ মাধ্যমে বলা একটা করে এভাবেই হয়। এটা বিতান অধিকারী স্ত্রী প্রথম বলেছিল যে কোনো হিন্দু মুসলমান বলেনি, এসে মেরে দিয়েছিল। এটা একটা পার্ট গেল, এটা মিডিয়ায় হিন্দু মুসলমান করা হয়েছে। আর একটা হচ্ছে দেখুন এখানে কেন্দ্র সরকার একটা দাঁড়ান কলমা পরে পড়বেন, আমি বলছি যে একজন মুসলিম ভাই, আরে আপনাকে কলমা পড়তে হবে না, আরে বলছি আপনাকে বলতে দিন তো, আপনার সময় একজন এতগুলো হিন্দু ভাইকে একজন মুসলিম বুকে আগলে রেখে থেকে বাঁচাতে গিয়ে তার নিজে প্রাণ দিল, সে আদিল হোসেন। সেই ছেলেটি মারা গেল একজন মুসলিম একজন হিন্দুকে বাঁচাতে, এদের কথা একজন হোসেন একটা হিন্দুকে বাঁচায়, এবং আশ্চর্যজনকভাবে কেন্দ্র সরকার তার পাশে থাকলো না। আজকে ওয়াকফ আইন যেটাকে বাতিল করলো, সেই ওয়াকফ বোর্ড তাকে তার ভাইকে চাকরি দিল। অর্থাৎ একজন মুসলিম ভাই একজন হিন্দু ভাইকে বাঁচাচ্ছে, এবং মুসলিম সংস্থা সেখানে হিন্দুদের মেরেছে। আরে ওয়াকফ বোর্ড, আরে হিন্দু মুসলমান থেকে বেরিয়ে আসুন, ওয়াকফ বোর্ড এই হিন্দুকে যে বাঁচিয়েছে সেই ভাই তার ভাইকে ওয়াকফ বোর্ড থেকে চাকরি দিয়েছে। আর আজকে এত গোলাগুলি, এত বর্ষণ, এত প্রদর্শন সবকিছু হচ্ছে, এর ফলে অর্থনৈতিকভাবে আবার প্রত্যেকটা জিনিসের মূল্য বৃদ্ধি হবে না? তো এই যে এই জিনিসগুলো আপনারা চান না, কেন এত প্রদর্শন হচ্ছে? আমি আসছি রাজু, আপনারা চান না যারা এই জঙ্গিরা, পাক মদস্পুষ্ট জঙ্গিরা যারা ভারতে ঢুকে এতগুলো নিরীহ মানুষকে তারা বেছে বেছে খুন করলো, তাদেরকে আমরা চাই তো তাদের শাস্তি হওয়া প্রয়োজন নয়? পাকিস্তানে ঢুকে গে মারুক, এখানে কটা জঙ্গির 5টা জঙ্গির বাড়ি উড়িয়ে দিল কোথায়? কাশ্মীরে। কাশ্মীরে জঙ্গিরা বাড়ি বানালো কিভাবে? এটাই তো প্রশ্ন। সেই বাড়িটার ছবি দেখিয়ে বিরক্ত হচ্ছে। এখানে জঙ্গিরা কাশ্মীরে বাড়ি কিভাবে বানালো সেই বাড়িগুলো উড়িয়ে দিয়ে টিভি মিডিয়ায় দেখানো হচ্ছে, বিরাট তীর মেরে দিয়েছে। আজকে এত প্রদর্শন হচ্ছে, কেন পাকিস্তানের উপর অ্যাটাক করছে না? করবে না, এরা শুধু ফাঁকা আওয়াজ দিয়ে এখানে শুধু সেন্টিমেন্ট তৈরি করছে, বাজার গরম করছে। এদেরকে জিজ্ঞাসা করো কেন, এদেরকে জিজ্ঞাসা করো সাত রাটির মতো জঙ্গি কবে বাজার গরম করে লাভ নাই, করুন না, আমরা তো আছি পাশে, আমরা সমর্থন করছি। জঙ্গি গোষ্ঠীকে উড়িয়ে দিন, কেন উড়াচ্ছেন না? আপনার সরকার বেশ যখন মুর্শিদাবাদ, মোথাবাড়ি, জঙ্গিপুরে এই ধরনের
কমিউনাল বিষয়ে যখন এই ধরনের উত্তেজনা ছড়ায় তখন সরকার কি ষড়যন্ত্র করে দেখে, ওটা ষড়যন্ত্র দেখা গেছিল আরএসএস আর বিজেপি লোকের সঙ্গে জড়িত। তাহলে এভাবে বললে হবে না। মোথাবাড়ি মুর্শিদাবাদের প্রত্যেকটা ঘটনায় বিজেপি আরএসএস ষড়যন্ত্র, সেটা তথ্য প্রমাণ দিয়ে দেখা গেছে। বিএসএফ এর মুর্শিদাবাদের মতন আরএসএস হামলা চালিয়েছে। ঘটে, তাহলে ভাবুন রাজ্যের কোথায় কি ঘটতে পারে। আমি আসবো পশ্চিমবঙ্গ কাছে হিন্দুরা অস্তিত্ব সংকটে ভুগছে পশ্চিমবঙ্গে। দেখুন হিন্দু মুসলিম বলে আরে প্রধানমন্ত্রী হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, রেলমন্ত্রী হিন্দু, বাসমন্ত্রী হিন্দু, আরে সবকিছু যদি হিন্দু হয় তাহলে হিন্দুরা কেন বাঁচবে না? হিন্দুদের গুলি করছে কিভাবে? প্রধানমন্ত্রী তো রিজাইন করা উচিত এখন। কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী অমিত শাহ রিজাইন করা উচিত। হিন্দু প্রধানমন্ত্রী, হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী আজকে কেন হিন্দু মারবে? পাকিস্তান থেকে এসে কেন হিন্দুদের মারবে? আমি কৌশিকবাবুকে জানতে যাবো, সময় খুব কম। কৌশিকবাবু, এই যে বিতর্কটা বারবার আসছে না বিভিন্ন জায়গা থেকে, যে ভারত কেন এই মহড়া করছে, এই মহড়া করার কেন দরকার, এবং যুদ্ধ করতে গেলে যেমন ম্যাচ খেলতে নামার আগে ক্রিকেটাররা বা ফুটবলাররা যেমন ম্যাচের আগে একটু এক্সারসাইজ করে নেয়, অনেকটা সেটাই মহড়া। যদি একটু সামরিক ভাষায় বুঝিয়ে দেন তাহলে আমাদের অতিথিদের সুবিধা হবে যে এই মহড়া কতটা প্রয়োজন, একটু বলুন। ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা প্রিপারেশনটা দরকার হয়। আমরা ইয়ারলি এক্সারসাইজ করি, নানা রকম ভাবে অপারেশনস করি, যেগুলো ইন্ডিয়ার মধ্যে হয়, ডেজার্টে হয়, পাহাড়ে হয়, রিভারাইন টেরেনে হয়, আপনার নর্মাল প্লেনসে হয়, সব জায়গাতে হয় এই অপারেশনগুলো। কিন্তু এখন যখন পুরো দেশে একটা যুদ্ধ আবহাওয়া শুরু হয়েছে, সেখানে আমাদের এই মহড়াটা লাস্ট মিনিট নিজেদের যত রণকৌশল আছে সেগুলোকে ঝালিয়ে নেওয়া। কারণ একটা বড় জিনিস করতে যাওয়ার আগে আনপ্রিপেয়ার্ড হয়ে গেলে হবে না, এবং নিজের দুশ্মনকে আমি যদি উইক মনে করি, সে আমার চেয়ে বোকা কেউ নেই, আমাকে সেটা করলে চলবে না। সেই জন্য আমাকে আমার প্রিপারেশন রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের পুরো বছরে ছড়িয়ে ছিটিয়ে নানা রকম অফিসার জওয়ান এরা সব নানা রকম কোর্স অফ ইনস্ট্রাকশনে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে একত্রিত করা, তাদেরকে একটুখানি হলেও ঝালিয়ে নেওয়া, ঝালিয়ে নিয়ে তারপরে আপনি আপনার প্ল্যান অফ অ্যাকশনটা, কোর্স অফ অ্যাকশনটা যেটা বেস্ট সুটেবল সেটার উপরে আপনি কৌশিকবাবু, আপনার কি মত, মানে আপনার অভিজ্ঞতা কি বলে যে ভারত প্রত্যাঘাত করবে, এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, যে কোনো দিন যে কোনো সময়টা করতে পারে? anytime it can do, but the ground of choosing and time is of paramount importance. এইটা সারপ্রাইজটাকে মেনটেন করা খুবই দরকার, এছাড়া কিন্তু লড়া যায় না। কারণ 71-এ যখন মিসেস ইন্দিরা গান্ধী বলেছিলেন মানেকশকে যে আপনি অ্যাটাক করুন, উনি ওনার কাছ থেকে 3 মাস সময় নিয়েছিলেন। ঠিক, কারণ এই 3 মাস সময়তে তিনি তার আর্মিকে প্রিপেয়ার করে, তারপরে রেজাল্ট আপনারা জানেনই কি হয়েছিল। তো সেই জিনিসটা করা খুব দরকার। আমরা ইন্ডিয়ান আর্ম ফোর্সেস কিন্তু নিজ রিঅ্যাকশনে বিশ্বাস করেন। রাইট, ভেরি গুড, একদম খুব ভালো আপনি অ্যানালিসিস করলেন। তন্ময়দা ছোট্ট করে শেষ করুন। তার সাথে উনি যেটা বলতে পারলেন না, তার সাথে এইটা বলুন, আমাদের এইখানে একটা যে অপদার্থ পার্টি আছে, সে হচ্ছে ভারতীয় সেনাকে বিশ্বাস করে না। আজকে হচ্ছে বালাকোটের পরে ভারতীয় সেনাবাহিনী বলেছিল যে আমরা বালাকোটে স্ট্রাইক করেছি, তৃণমূল কেন্দ্রে নেই, বিজেপি আছে, মুশকিল বড়। আরে তৃণমূল যখন আসবে তখন বলবে এই দলটা আরে আপনারা চালাচ্ছেন এরা দেশ, হচ্ছে ভারতবর্ষ সম্বন্ধে কিছু বোঝে না, জানে না, ঝামেলা আলোচনা করছেন কেন? আরে এরা হিন্দু শুধু মুসলমান করে সব জায়গায় চলে না, জিহাদি জঙ্গিদের আওয়াজ করে লাভ আছে। আমরা তো আছি সমর্থন করছি তো, যে জানকে পাকিস্তান কোরআন কেন এত মোহরা হচ্ছে, কতদিন ধরে মোহরা হচ্ছে, এরপর থেমে যাবে। এই পাবলিসিটি করে লাভ আবার সেনাবাহিনীকে ফাঁকা আওয়াজ করে লাভ কি? রাজবাবু শেষ করতে হবে, তন্ময়দা শেষ করতে হবে। এটুকু আমি বলতে পারি যে এখানে ধর্মীয় বিভাজন নয়, ধর্মীয় মেরুকরণ নয়, বা আমাদের সেনা জওয়ানদের বা আমাদের সেনার যে 3টে প্রধান আছে তাদের উপর ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, এবং তারাই কিন্তু পারে আমাদের দেশের এতগুলো 140 কোটি মানুষের সুরক্ষা দেয় তারাই। অর্থাৎ তাদের উপর ভরসা রাখলে নিশ্চয়ই এই জবাব বা প্রত্যাঘাত সঠিক সময় সঠিকভাবেই দেবে। কারণ ভারত এই জঙ্গি হামলার প্রত্যাঘাত ভারত যে করবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। যদি না করতো, তার যে কূটনৈতিক স্ট্রাইক আমরা দেখেছি, ভাতে মারার যে প্ল্যানিং অলরেডি ইতিমধ্যে করে ফেলেছে কূটনৈতিক দিক থেকে, সেটা কিন্তু ভারত করতো না। এখন সেই আগের ভারত আর নতুন ভারতের মধ্যে এটাই তফাৎ। আমরাও চাইবো, গোটা দেশবাসীও চাইছে যে এই 26টি প্রাণ চলে যাওয়ায় জঙ্গি হামলায় এই পাক মদস্পুষ্ট জঙ্গি সংগঠনগুলোকে এবারে সমূলে বিনাশ করতে হবে। একটি সংগঠন নয়, সমস্ত, অর্থাৎ তাদের যে আশ্রয়দাতা সেই পাকিস্তানকেও সমুচিত জবাব দিতে হবে। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করবো। উপস্থিত
সমস্ত দিতে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আপনাদের নিউজ টাইম এনি টাইম।